বেশ, তো আজকে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, আপার প্রাইমারি স্কুল সাব ইন্সপেক্টর ইত্যাদি আগামীতে যে সমস্ত পরীক্ষাগুলো আসছে সেই পরীক্ষার স্ট্র্যাটেজি কেমন হবে। আপনারা সদ্য অনেকেই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাটা দিয়েছেন, অনেকেই গ্রুপ সিডি এক্সাম দেবেন স্কুল সার্ভিসেরই, আবার অনেকে আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নেবেন, অনেকে স্কুল এসআইয়ের জন্য নেবেন, অনেকে আরও যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয় যেমন পুলিশ ইত্যাদি নানা রকম, বা ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এই সমস্ত প্রিপারেশান আগামীতে আপনারা নেওয়া শুরু করবেন। তো সামগ্রিকভাবে আপনারা যে বিষয়েরই প্রিপারেশান নেন না কেন, বা একটা দুটো তিনটে যাই আপনাদের প্রিপারেশান স্ট্র্যাটেজি হোক না কেন, আপনারা ঠিক কীভাবে কোন ডাইরেকশানে এগোবেন, কীভাবে প্রিপারেশান নেবেন, কি করবেন এই মুহূর্তে। এবং অনেকে কাট অফ নিয়ে প্রেডিকশান করছেন যে আমি যে পরীক্ষাটা সদ্য দিয়েছি সেখানে ফাইনালি আমাকে ইন্টারভিউতে ডাকা হবে কি না, সেসব নিয়ে নানা রকম জল্পনা আছে। তো ঠিক কী করা উচিত এই মুহূর্তে সেটা নিয়ে বলবো। প্রথমে আমি বলবো যারা সদ্য স্কুল সার্ভিস কমিশনের 9, 10, 11, 12 পরীক্ষা দিয়েছেন তারা কি করবেন, এবং বাকি যারা আরও রয়েছেন তারা কি করবেন, এবং সামগ্রিক বিষয়টা। তো প্রথম কথা হচ্ছে, কাট অফ প্রেডিকশান জায়গাতে আপনি যাবেন না। সবচেয়ে বড় কথা, খুব তাড়াতাড়ি রেজাল্টটা আসছে, এখানে কোনো হাপিত্তেশ করে বসে থাকার দরকার নেই যে কবে আসবে, কবে আমরা জানতে পারবো তারপরে শুরু করব বা কিছু। খুব শীঘ্রই রেজাল্ট চলে আসবে এবং আনসার কিও খুব তাড়াতাড়ি চলে আসবে। সুতরাং আপনাদের এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি করণীয় সেটা হচ্ছে, ইন্টারভিউতে 20 নম্বর রয়েছে, তো সেই 20 নম্বর আপনারা যথেষ্ট পরিশ্রম তার জন্য, মানে যতটা এখানে থিওরিটিক্যাল বিষয়ে পরীক্ষা দেওয়ার জন্য যতটা পরিশ্রম করেছেন, এখানে কিন্তু তার থেকেও বেশি পরিশ্রম করতে হবে, কারণ এখানে প্রতিযোগিতাটা আরও বেশি, অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে, অনেক বেশি বেড়ে যাচ্ছে। এবং সেখানে ডেমনস্ট্রেশন দেওয়ার একটা ব্যাপার রয়েছে, ওভারঅল সিলেবাসের জন্য লেসন প্ল্যান তৈরি করা, পরিকল্পনা করে রাখা, নিজের ব্যক্তিত্বকে উন্নত করা, এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনাদের আজ থেকে ভাবা শুরু করে দিতে হবে। এরকম একটা পরিস্থিতি রয়েছে, আপনারা প্রত্যেকে বোঝেন ব্যাপারটা। 20 নাম্বারটা কিন্তু অনেক বেশি নাম্বার। তো সেখানে আপনারা কি করবেন এই মুহূর্তে। এবং আরেকটা বিষয় থাকছে যে এখানে কিন্তু বিএডের একজন এক্সপার্ট থাকেন, বিএডের মানে এডুকেশনের একজন এক্সপার্ট থাকেন, যে আপনার এডুকেশনাল, আপনার মানে ক্লাসরুমে আপনার এবিলিটি কেমন, মানে যখনই আপনি ডেমনস্ট্রেশন দিতে যাবেন তখন কিন্তু সেই ব্যক্তি, সেই এক্সপার্ট, তিনি কিন্তু সেই বিষয়টা দেখবেন যে আপনি কতটা স্টুডেন্টদের কাছে আকর্ষণীয়ভাবে বিষয় উপস্থাপন করতে পারছেন, এবং বিএডের নানা রকম খুঁটিনাটি যে বিষয়গুলো, পেডাগজির পোর্শনের মনোবিজ্ঞানের যে খুঁটিনাটি বিষয়গুলো, সেইগুলো আপনি কতটা অ্যাপ্লাই করছেন, কতটা পড়ে এসছেন, কতটা অ্যাপ্লাই করছেন, সেই বিষয়টা কিন্তু দেখা হবে। তো তার জন্য এই মুহূর্তে স্মার্ট স্ট্র্যাটেজি কি না, আগামীতে আপার প্রাইমারি স্কুল এসআইয়ের জন্য প্রিপারেশন শুরু করে দেয়া। তাতে কি হবে, প্রথমত ওই যে বিএডের পোর্শনটা রয়েছে, আমি সিলেবাসে এক্ষুনি আসবো, আপার প্রাইমারি স্কুল এসআই এবং আরও অন্যান্য যে কম্পিটিটিভের সিলেবাস হয়, তো আপনারা এই মুহূর্তে থেকে কী চয়েস সেখান থেকে করতে পারেন সেটাও আপনারা বুঝতে পারবেন। তো তাহলে আপনারা ওই জায়গাটা শুরু করলে কি হবে, ওখানে যে পেডাগজির পোর্শন থাকে, মনোবিজ্ঞানের যে পোর্শন থাকে, বা প্রাইমারি টেটও যারা পরীক্ষা দেবেন, অনেকেরই ডিএলএড করা রয়েছে, বা অনেকে ডিএলএড করা রয়েছে, তারা প্রাইমারি আপার প্রাইমারি দুটোই দেবেন। তো সেক্ষেত্রে আপনাদের কাছে স্মার্ট স্ট্র্যাটেজি এটাই হবে যে আপনারা কিন্তু ওই প্রিপারেশনটা শুরু করে দিলেন, তাহলে কি হবে, ওই পেডাগজি পোর্শনটাতে আপনাদের দখল চলে আসছে, এবং তার সাথে সাথে আপনাদের সাবজেক্টেও দখল চলে আসছে। কারণ জিওগ্রাফি, হিস্ট্রি, এই দুটো সাবজেক্ট কিন্তু বাধ্যতামূলকভাবে, আবশ্যিকভাবে আমাদের যারা সোশ্যাল সায়েন্সের পরীক্ষা দেবেন তাদের থাকছে, তার মানে এই পোর্শনে যারা দেবেন তাদের থাকছে, এবং যারা সায়েন্সের বিষয় দেবেন তাদের ক্ষেত্রে ম্যাথ এবং সায়েন্সের একটা পোর্শন কিন্তু থাকবে, তাদের হিস্ট্রি জিওগ্রাফিটা থাকছে না। তো তাহলে আপনাদের কাছে এটা বেস্ট চয়েস। আর একটা বিষয় হচ্ছে, এখন নতুন করে সাবজেক্টের একটা পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে, সাবজেক্টের পরীক্ষা নেওয়ার কথা বলা আছে। সেটা কি না, প্রত্যেকটা যারা যে বিষয়ে অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু সেই বিষয় ভিত্তিক একটা পরীক্ষা নেওয়া হবে আপার প্রাইমারির জন্য, যেটা আগে ছিল না। নতুন করে 25 নম্বরের একটা সাবজেক্টের নতুন পরীক্ষা কিন্তু থাকবে। তো সেই প্রিপারেশানটাও এখন থেকে শুরু করতে হবে। তাহলে কি হলো, আপনাদের সাবজেক্টের বা জিওগ্রাফির ক্ষেত্রে যে বিষয়ভিত্তিক প্রিপারেশান, বা ধরুন ইন্টারভিউয়ের ক্ষেত্রে আমরা এমসিকিউ সলিউশনের জন্য যে ধরনের প্রিপারেশান নিই, ইন্টারভিউয়ের জন্য একটু কোথাও অন্যরকম প্রিপারেশান, নিজেকে উপস্থাপন করা। অনেকেই লিখে দিতে পারেন কিন্তু বলতে পারেন না,
উপস্থাপন করতে পারেন না, সেই জায়গাটা পড়া এবং সেই জায়গাটাকে চর্চা করা সেটা থাকবে। এবং যেইমাত্র রেজাল্ট চলে আসছে সেদিন থেকেই কিন্তু ইন্টারভিউয়ের একদম প্রপার ইন্টারভিউয়ের প্রিপারেশন, ইন্টারভিউর জন্য যে স্টাডি করাটা সেটা এখন থেকে শুরু করতে হবে। এবং তারপরের যে পদক্ষেপ সেটার জন্য যেদিন থেকে রেজাল্ট আউট হলো সেদিন থেকে কিন্তু আপনাকে মাঠে নেমে পড়তে হবে, অর্থাৎ প্র্যাকটিক্যাল একদম বসে ইন্টারভিউ দেয়া এবং ডেমনস্ট্রেট করার যে ব্যবস্থাটা সেটাকে আপনাকে কিন্তু বাধ্যতামূলকভাবে করতে হবে। তাহলে এটা একটা বিষয় হলো। এবার দেখুন, এটা আপার প্রাইমারি, তার সাথে স্কুল সাব ইন্সপেক্টর, এবং তার সাথে আপনি কম্পিটিটিভের গ্রুপ সি এবং গ্রুপ ডি, গ্রুপ সি গ্রুপ ডির প্রিপারেশনটাও কিন্তু একই সাথে করতে পারেন। কারণ কি, এখানে ধরুন আমাদের পেডাগজি থাকছে, বাংলা ইংরেজি থাকছে, এবং তার সাথে আপার প্রাইমারির আমি সিলেবাসটা ছোট করে বলবো, সবটাই বলবো, কম্পিটিটিভের পুরোটা অংশটাই বলবো। এখানে ধরুন কি থাকছে, এই শিশু বিকাশ এবং শিক্ষা বিজ্ঞান পেডাগজি যে বিষয়টা, সেখান থেকে 30 নাম্বার থাকছে, বাংলা থেকে 30 নাম্বার থাকবে, ইংরেজি থেকে 30 নাম্বার থাকবে, সমাজবিদ্যা অথবা গণিত এবং বিজ্ঞান, সমাজবিদ্যার ক্ষেত্রে এটা হিস্ট্রি জিওগ্রাফি, আর গণিত এবং বিজ্ঞান যারা সায়েন্স স্ট্রিমের আছেন তাদের জন্য, তো সেটাতে টোটাল 60 নাম্বার, অর্থাৎ 30-30-60। তাহলে মোট হচ্ছে 150 নাম্বারের যে টেট সেটা কিন্তু হবে। তো এই হচ্ছে ছোট করে সিলেবাস। এবার ধরুন, যখনই আমরা স্কুলে যে সাব ইন্সপেক্টর সেই যে পরীক্ষাটা হয় পিএসসি থেকে, যেটা হওয়ার কথা রয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন যে ওই ওবিসি কেসটার জন্য যাবতীয় সমস্ত কিছু রাজ্য সরকারের যা যা আছে সব আটকে দেওয়া হয়েছে বলা যায়। তো যাই হোক, সেই যখনই সেটা ছাড় পাবে তখন দেখবেন এই স্কুলে এসআই, তারপরে অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইত্যাদি আরও নানা রকম ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, এই সমস্ত যে নোটিফিকেশন সেগুলো কিন্তু আসবে। তো এখানে কি বলা হচ্ছে, এখানে এডুকেশনের ওপর 50টা কোয়েশ্চেন থাকে। স্কুল সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে এই পেডাগজি মনোবিজ্ঞান এই যে পোর্শনটা, এটার জন্য কিন্তু অর্ধেকটাই 100 নাম্বারের মধ্যে অর্ধেকটাই এটার জন্য বরাদ্দ। তাহলে এখানেও কিন্তু প্রিপারেশন নিতে গেলে আপনাকে ওই বিএডে যা যা পড়ে এসেছিলেন পেডাগজি পোর্শনের, মনোবিজ্ঞানের যাবতীয় সব কিছু খুব ভালো করে ডিটেলসে জানতে, কারণ এখানে 50 নাম্বার রয়েছে, অর্ধেকটাই রয়েছে। বাকি 50 নাম্বার কি থাকছে, জেনারেল স্টাডিজ থাকছে, এরিথমেটিক থাকছে, প্রত্যেকটা 1 নাম্বারের কোয়েশ্চেন থাকবে। জেনারেল স্টাডিজ মানে হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ, তারপরে ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, এই ধরনের যে বিষয়গুলো কম্পিটিটিভ পরীক্ষাতে থাকে তার জন্য 50 নাম্বার বরাদ্দ রয়েছে। এটা হচ্ছে স্কুলের সাব ইন্সপেক্টরের সিলেবাস। তো তার জন্য আপনাকে কম্পিটিটিভের যা প্রিপারেশন লাগে সেটাও নিতে হচ্ছে, তার সাথে সাথে এখানে কিন্তু পেডাগজি পোর্শনটাও আপনাকে 50 নাম্বারের অর্ধেকটা অংশটাই করতে হচ্ছে। তো এই হচ্ছে সিলেবাসের অংশ। এবার তাহলে স্ট্র্যাটেজি কেমন হবে? স্ট্র্যাটেজি কিন্তু এখানে একদম আপনার যেটা লক্ষ্য, আপনার যেটা মূল লক্ষ্য সেটা অনুযায়ী স্ট্র্যাটেজি। যারা শুধুমাত্র গ্রুপ সি গ্রুপ ডি দেবেন তাদের কিন্তু এই কম্পিটিটিভের এই যে পোর্শনটা, গ্রুপ সি গ্রুপ ডি দেবেন এবং তা বিএড করা আছে, এরকম অনেকে আছেন যারা গ্রুপ সি গ্রুপ ডি দেবেন তাদের বিএড করা নেই। তারা সম্পূর্ণভাবে জেনারেল স্টাডিজ, এরিথমেটিকের এই পোর্শনটা, যেটাতে আমি আসবো, কম্পিটিটিভের যে ডিটেল সিলেবাস হয় সেইখানে তাদেরকে ফোকাস করতে হবে। আর যারা বিএড করা আছে এবং গ্রুপ সি গ্রুপ ডি দেবেন, অর্থাৎ সাবজেক্টের পরীক্ষা অলরেডি দিয়ে ফেলেছেন, তার সাথে গ্রুপ সি গ্রুপ ডি দেবেন, আদার্স কম্পিটিটিভ দেবেন, তাদেরকে কিন্তু সাবজেক্ট, পেডাগজি, তার সাথে এই কম্পিটিটিভের এই অংশগুলো করতে হচ্ছে, একসাথে করতে হচ্ছে। তো আপনার কি চয়েস, আপনি কি পরীক্ষা দিতে চাইছেন, আপনার কি কোয়ালিফিকেশান, সেটার উপর ডিপেন্ড করছে আপনার এই মুহূর্তে স্ট্র্যাটেজি কী হবে। প্রথম কথা, যারা এই মুহূর্তে এসএসসি দিয়েছেন তারা কিন্তু কেউ সাবজেক্টকে ছাড়বেন না। আপনার সাবজেক্টের চর্চা চালিয়ে, তার সাথে বিএডের চর্চা চালিয়ে যেতে হবে, এবং তার জন্য স্মার্ট স্ট্র্যাটেজি হচ্ছে আপার প্রাইমারি এবং স্কুলের সাইয়ের জন্য প্রিপারেশন শুরু করে দেওয়া। যারা শুধু গ্রুপ সি গ্রুপ ডি দেবেন তাদেরকে কমপ্লিটলি এখানে ফোকাস করতে হবে এই যে হিস্ট্রি যে ডিটেল সিলেবাস আছে। এবার এই যে হিস্ট্রি রয়েছে, এই হিস্ট্রিটা কিন্তু আপনার আপার প্রাইমারি সেকশানে পুরোটা থাকছে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন। যারা সোশ্যাল সায়েন্সের পরীক্ষা দেবেন তাদের কিন্তু হিস্ট্রি, মানে ইন্ডিয়ান হিস্ট্রি, যেটা আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি, অ্যানসিয়েন্ট, মেডিভেল এবং আমাদের ফ্রিডম স্ট্রাগল, ওভারঅল এই পোর্শনটা কিন্তু তাদেরকে করতে হবে। ঠিক আছে, এই এতগুলো অধ্যায় রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কম বেশি, আমি পরপর বলছি না কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল এই পোর্শনটা থাকবে। তো এর সাথে
আপার প্রাইমারি সেকশানে দেখবেন আমাদের সোলার সিস্টেমের বিষয় কিছু অ্যাড করা আছে, বা এত ডিটেল সিলেবাস আপার প্রাইমারির জন্য নেই, সেটার জন্য একটু ছোটো সিলেবাস। কিন্তু তার সাথে সাথে যারা গ্রুপ সি গ্রুপ ডি দেবেন তাদেরকে এই ডিটেল সিলেবাসটা করতে হবে, এবং তার সাথে যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নেবেন তাদেরও কিন্তু এই ভারতের ভূগোলের এই সমস্ত বিষয়গুলো আরও ডিটেলে তাদেরকে করতে হবে। তো তাহলে এইগুলো করতে হচ্ছে, এই দুটো পোর্শন অবশ্যই করতে হচ্ছে, এবং গ্রুপ সি গ্রুপ ডি তাদের এটা করতেই হবে। জেনারেল সায়েন্স যারা আপার প্রাইমারিতে সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছেন তাদের জন্য কিন্তু এখানে জেনারেল সায়েন্সের যে বিষয়গুলো সেইগুলো করতে হবে, তার সাথে ম্যাথ এবং ম্যাথের যে পোর্শনটা আছে, যে ম্যাথের যে সিলেবাস রয়েছে সেটা কিন্তু তাদের সাথে একই সাথে চালিয়ে যেতে হবে। এবং যারা স্কুল এসআই দেবেন, স্কুল সাব ইন্সপেক্টর যারা দেবেন, তাদের প্রত্যেককে কিন্তু ম্যাথের এই সিলেবাসটা কভার করতেই হবে। এবং এর আগে যেটা হিস্ট্রি জিওগ্রাফি বললাম সেটা সাথে সাথে এখানে ইকোনমিক্স, ইন্ডিয়ান ইকোনমি এবং ইন্ডিয়ান পলিটি, এই পুরো অংশটা আমাদের সংবিধান, এই সমস্তটাই কিন্তু যারা স্কুল এসআই দেবেন তাদেরকে করতে হবে। এবং গ্রুপ সি গ্রুপ ডি আদার্স কম্পিটিটিভ সবার জন্যই করতে হবে। হ্যাঁ বলুন। না, আপার প্রাইমারি সিলেবাসে ইন্ডিয়ান ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ডিটেলে বলা নেই, করতেই হবে, ঠিক আছে। ওই সিলেবাসটা আমি দেখাবো আপনাদের, যারা স্পেসিফিক আপার প্রাইমারির জন্য করবেন তাদের আমি গ্রুপে দিয়ে দেবো সিলেবাসটা। খুব ছোটো করে বলা আছে কিন্তু অনেক কিছুই আছে, ঠিক আছে। আমরা কোনো পোর্শন বাদ দিলে হবে না, কারণ ইন্টারভিউতে আপনাকে জিজ্ঞেস করবো, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্ট্র্যাটেজি আছে, ঠিক আছে। তো সেটা আমি আলোচনা করে দেবো স্পেসিফিক। আমি ওভারঅল আপনাদের স্ট্র্যাটেজিটা, আপনাদের কাছে একটা ছবি, আপনাদের মাথায় বিভিন্ন রকম বিষয় ঘুরে বেড়াচ্ছে, সেগুলোকে ক্ল্যারিটি দেওয়ার জন্য আমি ওভারঅল সবটা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। স্পেসিফিক যারা যারা যে যে জায়গাতে যেতে চান সেটা আমি আলাদা করে আলোচনা করব, আজকে আমি ওভারঅল বলছি, ঠিক আছে। এরপরে আমি হিস্ট্রির ছোট করে একটা আভাস আপনাদের দেব, হিস্ট্রির ক্লাসটা প্রথমে শুরুর যে আভাসটা সেটা দেব। তো যাই হোক, তো ম্যাথের পোর্শন, তাহলে যারা স্কুল এসআই প্রিপারেশান নেবেন তাদের কিন্তু ম্যাথ করতেই হবে, এবং গ্রুপ সি গ্রুপ ডিতে তো থাকছেই। আর স্ট্যাটিক জিকে কিছু করতে হয় আমাদের, বিভিন্ন এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের যে টপিক, বিভিন্ন খেলাধুলায় ব্যবহৃত নাম, প্রথম ভারতীয় কে ছিলেন, এরকম ধরনের যে স্ট্যাটিক জিকের পোর্শন, সেটাও অনেক বড় সিলেবাস থাকে, ডিপেন্ড করে কোন পরীক্ষাটা দিচ্ছেন। স্কুল এসআইয়ের জন্য অবশ্যই এটা করতে হবে, এবং গ্রুপ সি গ্রুপ ডির জন্য ম্যাথের সিলেবাস এখানে আরেকটু ডিটেলসে বলা আছে। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স, এইটা খুব ইম্পর্টেন্ট বিষয়। যারা আপার প্রাইমারিতে এগুলো থাকবে না, যারা স্কুল এসআই দেবেন তাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স পড়া শুরু করে দিতে হবে, কারণ বিগত এক বছরের যে কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষার হওয়ার সময় থেকে বিগত এক বছরে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয়। কম্পিটিটিভ পরীক্ষাতে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সটা মাস্ট। সুতরাং এই কারেন্ট অ্যাফেয়ার্সও ডিটেলস যাবতীয় প্রত্যেক দিনের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা একই সাথে কিন্তু করে যেতে হবে। তো এবং যারা ক্লার্কশিপ পরীক্ষা দেবেন তাদের এর সাথে ইংলিশের বিষয়টা করতে হবে, ইংলিশটাও করে যেতে হবে। তো এই হচ্ছে আমাদের ডিটেল সিলেবাসের অংশ। এবার কে কোন দিকে যেতে চাইছেন তার উপর নির্ভর করছে তিনি কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেবেন, এবং যারা স্কুল সার্ভিস পরীক্ষাতে একটা মোটামুটি ভালো স্কোর করেছেন, মোটামুটি মানে এখনই কাট অফ নিয়ে প্রেডিকশান করতে যাবেন না, ঠিক আছে। কাট অফ প্রেডিকশান করে হয় আপনি বসে থাকবেন, নয় আপনি অ্যাক্টিভ হয়ে যাবেন। তার থেকে প্রেডিকশান না করে আপনি অ্যাক্টিভ হয়ে যান, সেটা সব থেকে স্মার্ট স্ট্র্যাটেজি হবে। এবং এই পরীক্ষা দেওয়ার প্রস্তুতি শুরু করা, যেটা আপনার জন্য সব থেকে বেস্ট মনে হবে সেই রাস্তাটা চয়েস করে সেই দিকে এগোনো, বসে না থেকে। তো এই হচ্ছে মূল বিষয়। এবার আপনারা বলুন, আপনাদের মনে এই মুহূর্তে কি প্রশ্ন জাগছে, কি বলার আছে, কি বক্তব্য আছে সেটা বলুন। তারপরে আমি ফার্দার হিস্ট্রিটা নিয়ে আমি একটু আলোচনা করব আজকে। বলুন, আপনাদের কি প্রশ্ন আছে, কি বলার আছে বলুন। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ স্যার, আপনি স্কুল এসআই এর কথা বলছেন, এটা কি সত্যি হবে কি? মানে রিসেন্ট 1 ইয়ার কি 2 ইয়ারের মধ্যে এটা হবে কি? কোনো চান্স আছে হওয়ার? অবশ্যই চান্স আছে। এটা নিয়ে, এটা যে হতে চলেছে এরকম, মানে যে সমস্ত চাকরির নিউজ পেপারগুলো হয়, এটা যে হতে চলেছে তারা একটু আগের থেকে তো আভাস দেয়, এটা কিন্তু অনেক দিন আগে থেকে বলা আছে। এবার যে বিষয়টা বললাম, আপনারাও জানেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে এই মুহূর্তের স্ট্র্যাটেজি, যে ওই
যতদিন না পর্যন্ত ওবিসি কেসটা সলিউশন আসবে ততদিন পর্যন্ত না কোনো পরীক্ষার নোটিফিকেশন, না কিছু। তো সেটা সলিউশন হওয়ার সাথে সাথেই কিন্তু স্কুল এসআইয়ের পরীক্ষা খুব শীঘ্রই হবে, মানে দু বছরের আগেই হবে। আপনি তো 2 বছর বলছেন, তারও অনেক আগেই হবে। কিন্তু তার জন্য যে প্রিপারেশনটা আপনি অলরেডি আপনার চয়েসের উপর ডিপেন্ড করছে। আপনি দেখুন, আপনি যদি আপার প্রাইমারি প্রিপারেশন নেন, পেডাগজি পোর্শনটা আপনার হয়তো 50 নম্বর থাকে স্কুল এসআইতে, আর সেখানে আপনি যদি সিডি, গ্রুপ সিডি যে কেউ পরীক্ষা দিতে পারেন, যারা গ্র্যাজুয়েট আছেন তারা প্রত্যেকেই গ্রুপ সিডি, গ্রুপ দুটোতেই অ্যাপ্লাই করতে পারেন। তো সেক্ষেত্রে আপনার কিন্তু ওভারঅল কম্পিটিটিভের যে সিলেবাস আছে বাকি 50 নম্বরের, ম্যাথ ছাড়াও তার সাথে সাথে এই টপিকগুলো আপনাকে করতেই হচ্ছে। আর হিস্ট্রি, জিওগ্রাফি আপনাকেই, যদি আপনি আর্টস ব্যাকগ্রাউন্ডের হন, আপনার আপার প্রাইমারির জন্য করতেই হচ্ছে। ঠিক আছে, তো ওভারঅল ছবিটা হচ্ছে এইটা। এবার আপনি এর মধ্যে থেকে কোনটা বেছে নেবেন সেটা আপনার যোগ্যতা এবং আপনার ভবিষ্যতের স্ট্র্যাটেজি, আপনার লক্ষ্য, এই সমস্তটার উপর ডিপেন্ড করছে। স্মার্টলি আপনাকে চয়েস করতে হবে যে আমি এই বিষয়গুলো পড়তে চাই। হ্যাঁ, সেটা তো আছেই, পিএসসি নোটিফিকেশান বের করে পিএসসির সব কিছুতেই সময় নেয়। আবার অন্যদিকে দেখতে গেলে ধরুন আপনি এই মুহূর্তে কি করবেন, আপনার কোন চাকরিটা সবচেয়ে বেশি দরকার আছে। যখন এপ্রিল মে মাস ছিল তখন খুব 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 অল্পজন যারা পরীক্ষা দিয়েছেন আজকে এসএসসি, তাদের মধ্যে খুব বেশি হলে হয়তো 10% বিশ্বাস করতেন যে পরীক্ষাটা সময়ে হবে, নিয়োগটা সময়ে হবে। তার মধ্যে 10%ও বিশ্বাস করতেন কিনা সন্দেহ আছে। সুতরাং আপনার প্রশ্ন আপনার কাছে থাকবে যে আমি কি চাই, পরীক্ষাটা হলে আমি কি সিরিয়াসলি দেব। এখন বিষয়টা এমন জায়গায় দাঁড়িয়ে থাকে, যখনই কোনো পরীক্ষার নোটিফিকেশান হয় আমাদের নেগেটিভিটি এতটা যে আমরা ভাবি যে পরীক্ষাটা হবে তো, পরীক্ষাটা হলে কেস হবে না তো, নিয়োগটা হবে তো, কোথায় গিয়ে আবার থেমে যাবে না তো, আরও 10 বছর লাগবে না তো। আপনার এগুলো ভাবলে আপনার তাহলে পড়াশোনাই করা উচিত না। আপনার লক্ষ্য থাকবে পরীক্ষা যখনই হবে আমি পরীক্ষাটা দেব, পাওয়ার মতো প্রিপারেশান যেন আমার থাকে। আপনি যদি এখন থেকে ভাবতে শুরু করে দেন যে পরীক্ষাটা হবে তো, তাহলে আপনি কি হলো, আপনি সেই দিকে কনসেন্ট্রেট করতে পারলেন না। পরীক্ষা যখন হলো আপনি ভালো করে দিতে পারলেন না। আপনার নিজেকে 100% প্রস্তুত রাখতে হবে। যদি আপনার লক্ষ্য থাকে যে আমি এই সমস্ত জায়গাতে গভর্নমেন্টের যে সমস্ত পরীক্ষা সেখানে আমাকে যেতেই হবে, করতেই হবে, তাহলে আপনি তো প্রিপারেশন রাখবেন, তাই না? আরেকটা বিষয় দেখুন, বাকি কোনো কিছু হোক না হোক আপার প্রাইমারি পরীক্ষা কিন্তু হবে। কেন হবে? রাইট টু এডুকেশনের জন্য। কেসটা অ্যাকসেপ্ট হয়েছিল এই কারণে। হাইকোর্টে যখন বলা হয়েছিল যে কেন পরীক্ষা হচ্ছে না, সবটাই কেস করা হয়েছিল, 9, 10, 11, 12 করা হয়েছিল, আপার প্রাইমারিও করা হয়েছিল। তখন সুপ্রিম কোর্টের রায় আসেনি, তখন চাকরি বাতিল হয়নি। তখন কেন তাহলে 9, 10, 11, 12টা কেন তারা নিল না, কেন তারা বলল না? কারণ সেটা রাইট টু এডুকেশনের বাইরে। 14 বছর পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষা, এটা আমাদের সংবিধানের 21 আর্টিকেলে বলা আছে, সেটা মৌলিক অধিকার। সেই মৌলিক অধিকার কেউ কেড়ে নিতে পারে না, সেজন্য সেই পরীক্ষাটা নিতেই হবে। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে সেটা বাধ্যতামূলকভাবে সরকারকে বাধ্য করা যায়, কারণ মৌলিক অধিকার কোনো সরকার কারোর মৌলিক অধিকার কেড়ে নিতে পারে না। সুতরাং সেই পরীক্ষাটা হবেই। তো সেইটার জন্য যখন আপনাকে প্রিপারেশান নিতেই হচ্ছে, আপনাকে পেডাগজি পড়তে হচ্ছে, আপনাকে কম্পিটিটিভের অর্ধেকটা পড়তে হচ্ছে, হিস্ট্রি, জিওগ্রাফি ইত্যাদি, ইংলিশ অর্ধেকটা যখন আপনাকে পড়তেই হচ্ছে, তো বাকিটা আপনি কেন পড়বেন না? প্রিপারেশান নিয়ে রাখলে তো আপনি ক্ষতি হচ্ছে না আপনার, আপনি এগিয়ে থাকছেন। আর আপনি যদি বসে থাকেন কবে নোটিফিকেশান বেরোবে, সব একদম ছবিটা পরিষ্কার হয়ে যাবে আমার কাছে, আমি কনফার্ম হব, তারপরে প্রিপারেশান শুরু করব, আপনি অলরেডি তো অনেক পিছিয়ে পড়লেন। যদি আপনি সেফ থাকতে চান তাহলে আপনাকে কম্পিটিটিভ পরীক্ষা দিতে হবে, গ্রুপ সি, গ্রুপ ডিও দিতে হবে। যাবতীয় যত কম্পিটিটিভ পরীক্ষা হয়, আপনার যদি বয়স থাকে তাহলে আপনাকে সবকটাতেই বসার মতো পরিকল্পনা রাখতে হবে। এই মুহূর্তে যা পরিস্থিতি, আজকের যা পরিস্থিতি, তাতে করে এটাই হচ্ছে সবথেকে স্মার্ট স্ট্র্যাটেজি। আবারও বলছি, আপার প্রাইমারি পরীক্ষাটা কিন্তু কেউ থামাতে পারবে না। এই মৌলিক অধিকার, এটা কেউ কারোর কেড়ে নিতে পারে না। তো সেই কারণেই কিন্তু কোর্ট থেকে বলা হয়েছে। আর এটা সরকার হয়তো নিজে ফলাও করে বলতে পারে ভোটের আগে যে আমরা একটা পরীক্ষা নিচ্ছি, কিন্তু তাদেরকে চাপ দিয়েই পরীক্ষাটা নেওয়ানো হচ্ছে। কোর্ট থেকে বলা হয়েছে বলেই তারা হলফনামা দিয়ে জানিয়েছে যে মার্চের মধ্যে আমরা কিন্তু পরীক্ষাটা নেব। ঠিক আছে, তাহলে বিষয়টা বুঝতে পারলেন। আর একটা কথা বলি, এই ভাবনা চিন্তা থেকে বেরিয়ে আসুন যে পরীক্ষাটা হবে তো,
কোনো রকম যাই প্রিপারেশান আপনি নিন না কেন, হয় আপনাকে প্রিপারেশান নিতে হবে, নয় পড়াশোনা ছেড়ে দিতে হবে। এই দুটোর মধ্যে একটা ভালো করে পরিষ্কারভাবে সাধারণভাবে চিন্তা করে দেখবেন, হয় আপনাকে প্রিপারেশান নিতেই হবে, না হলে আপনাকে পড়াশোনা ছেড়ে দিতে হবে, যে এই রাজ্য সরকার কিছু করবে না, বা যে পরীক্ষাগুলো হচ্ছে সেই দিকে আমি যাব না, সুতরাং আমার এই জায়গা থেকে নিজেকে সরিয়ে নেওয়াই ভালো, আমি অন্যদিকে সময়টা দেবো, যেখানে সময় ইনভেস্ট করলে আমি সেখান থেকে কিছু আউটকাম পাবো। আমাদের সমস্যাটা তো এটাই, আউটকাম পাবো কিনা। আমরা পড়া শুরু করব এখন, যদি 5 বছর পর পরীক্ষা হয় তখন তো আমাদের বয়স হয়ে যাবে অনেক বেশি, বা তখন সেই এন্থু থাকবে না, তখন তো অনেক কিছু, এই ভাবনাটা সবার আগে আসে আউটকাম। আপনি যদি আউটকামের কথা ভাবেন হবে না, আপনাকে প্রস্তুত থাকতে হবে, সব দিক থেকে প্রস্তুত থাকতে হবে। যখনই পরীক্ষা হবে আপনাকে একদম আপনার 100% দিয়ে যেন আপনি সেখান থেকে বলতে পারেন যে হ্যাঁ আমি প্রস্তুত ছিলাম, আমি আমার 100% দিতে পেরেছি। তখন আপনার মনে হবে আর একটু যদি আগে প্রিপারেশন শুরু করতাম, যদি আমি এই করতাম, এটা মনে হবে। দেখুন সাধারণ বিষয়, ঠিক আছে? তাহলে এই বিষয়টা আশা করছি বুঝতে পেরেছেন। এটা নিয়ে বারবার যখনই কোনো পরীক্ষার কথা হয় আমি এই কথাটাই প্রত্যেককে বলি, যে আপনারা কিন্তু নিজের থেকে প্রিপারেশন রাখুন। সেই জায়গাতে পরীক্ষা চলে আসবে, তার সময় আপনি দিতে পারবেন না। সেখানে যেই মাত্র দেখবেন ওবিসি কেসটা সলভ হবে, পিএসসি থেকে কতগুলো নোটিফিকেশান আপনারা দেখেছেন, যারা এই খবরাখবর রাখেন, ডিসেম্বর 31, 2024 10টা পরীক্ষার অ্যাটলিস্ট আরও বেশি একসাথে নোটিফিকেশান মানে আসছে সেরকম বলা হয়েছিল। সেখানে কিন্তু এগুলো সব বলা ছিল কী কী পরীক্ষা আগামীতে হবে। এই কেসটার জন্য শুধুমাত্র আটকে রয়েছে পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস বলুন, বা স্কুল এসআই বলুন, ক্লার্কশিপ, নতুন করে মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস প্রিলিমস, এগুলো সব আটকে রয়েছে। আর এগুলো এমন একটা জায়গা যেখানে নিয়োগ করতেই হবে, সংখ্যাটা কম হলেও সেখানে নিয়োগ করতেই হবে। আপনি যদি সেই জায়গাতে চাকরি পেতে চান, আপনি যদি হাফ হার্টেডলি মানে চেষ্টা করেন, অর্ধেক মনোভাব নিয়ে, যে ঠিক আছে পরীক্ষা হচ্ছে দেবো, চেষ্টা করে দেখি, যদি হয় তো ভালো, এই মনোভাবে আপনি কোনো কম্পিটিটিভ পরীক্ষা পাশ করতে পারবেন না। কম্পিটিটিভ পরীক্ষার জন্য সবসময় ঝাঁপিয়ে পড়তে হয়, প্রতি মুহূর্তে লেগে থাকতে হয়, দিন রাত পরিশ্রম করতে হয়, অনেক কম্প্রোমাইজ করতে হয়, ঠিক আছে? হ্যাঁ, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, ডাব্লিউবিসিএস, এগুলো টেন্টেটিভ অ্যাড দেওয়া আছে, একদম একদম অ্যাড দেওয়া আছে। হ্যাঁ বলুন বলুন। স্যার বলছি যে আপার প্রাইমারিতে আপনি যে সাবজেক্টটা হবে বলছেন, ওটা মানে কত নাম্বারের হবে, আর ওটা মানে কি এমসিকিউ হবে নাকি বড় ডেসক্রিপটিভ হবে? না না না, ডেসক্রিপটিভ হওয়ার চান্স নেই। 25 নাম্বারের বলা আছে। দেখবেন নতুন যে গেজেট দিয়েছিল, যখন এই 9, 10, 11, 12-এর যখন যে গেজেটটা দেয়, তার মধ্যে আপার প্রাইমারি গেজেটও ছিল, সেখানে দেখবেন বলা ছিল যে 25 নাম্বারের একটা সাবজেক্টের আলাদা পরীক্ষা হবে। আপনি যে সাবজেক্টে অ্যাপ্লাই করবেন সেই সাবজেক্টে, ধরুন কেউ সংস্কৃতর আছেন, তো সংস্কৃত তো আবার প্রাইমারি সেকশানে নেই, তাহলে আপনাকে পার্টিকুলার কিন্তু একটা সাবজেক্টের, এবার সেইখানে একটা প্রশ্ন থাকবে যে আপনি সংস্কৃতর পরীক্ষাটা আপনি দেবেন, নাকি আপনাকে হিস্ট্রি, জিওগ্রাফি বা এই যে বাংলা ইংরেজিতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, সেটা এই মুহূর্তে ক্লিয়ার নয়। যারা জিওগ্রাফি, হিস্ট্রি বা এই বাংলা ইংরেজি সাবজেক্টের আছেন, তাদের কাছে কোনো অসুবিধা নেই, তারা এই সাবজেক্টেরই পরীক্ষা তাদের দিতে হবে, 25 নাম্বারের মধ্যেই থাকবে, এবং সেখানে 99.99% আপনার এমসিকিউ পরীক্ষাই হবে। কারণ 25 নাম্বারের ডেসক্রিপটিভ পরীক্ষা কখনো হয় না, ডেসক্রিপটিভ হলে আরও বেশি নাম্বার থাকতো, ঠিক আছে? এমসিকিউ প্যাটার্নই হবে। এবং যারা বারবার বলছি ইন্টারভিউ প্রিপারেশন যারা শুরু করবেন, তাদের ক্ষেত্রে এইটা কিন্তু সুবিধা হবে, ঠিক আছে? ইন্টারভিউ প্রিপারেশন মানে অ্যাজ আ হোল সব সিলেবাস আপনাকে জানতে হবে। যারা 11, 12 দিন, 9, 10 দিন, আপনাকে 5 থেকে ক্লাস 12 পর্যন্ত আপনি স্কুলে পড়াতে যাবেন, সুতরাং সেই সিলেবাস আপনাকে জানতে হবে, তার জন্য প্রস্তুতি রাখতে হবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এবার ম্যাথের যারা স্কুল এসআই দেবেন, যারা বিএড করা আছেন, তারা প্রত্যেকেই স্কুল এসআই পরীক্ষা দেবেন, তো তাদের কিন্তু সেই প্রিপারেশনও রাখতে হবে। তো এইগুলো স্ট্র্যাটেজি। এখন সমস্যা হয় কি, যখন কেউ বিএড করতে যাচ্ছেন, তিনি ভাবেন আমি তো স্কুলে চাকরি করব, আমি কেন ম্যাথ করতে যাব, বা ম্যাথে তো আমি দুর্বল ছিলাম, আমি তো পারবো না, কম্পিটিটিভ তো হয় না আমার দ্বারা। এই ভাবনা চিন্তাগুলোই পিছিয়ে রাখে। ম্যাথ সবাই করতে পারে। কেন করতে পারে? কারণ ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু প্যাটার্ন থাকে, 5 থেকে 6টা, 6 থেকে 8টা, 7টা 8টা কোয়েশ্চেন প্যাটার্ন থাকে, শুধু নাম্বারগুলো সেখানে চেঞ্জ হয়, বাকি সেম আসে। আপনি যদি প্র্যাকটিস করেন, সেটা করাটা কিছু ব্যাপার নয়। আপনি কোয়েশ্চেনের অপশান দেখে আনসার বের করে নিতে পারবেন, যদি আপনি প্র্যাকটিসের মধ্যে থাকেন। তো অবশ্যই অভ্যাসের দরকার হয়,
কিন্তু চর্চার মাধ্যমে এগুলো সম্ভব। নিজেকে প্রসারিত করার চেষ্টা করুন। যাদের ইচ্ছা আছে যে আমাকে চাকরিটা পেতেই হবে, তাদের কিন্তু নিজের স্পেসটাকে বাড়াতে হবে, নিজের সুযোগগুলোকে বাড়াতে হবে। ঠিক আছে? হ্যাঁ, ইন্টারভিউর ক্লাস নেব। আমি কি বললাম ইন্টারভিউ মানে কি ডাইরেক্ট মুখোমুখি বসে ভিডিও কলিংয়ে, ভিডিও ক্যামেরাতে, কারণ আপনারা বিভিন্ন জায়গা থেকে আছেন। অফলাইন করলে সব থেকে ভালো অফলাইন করা হবে, সেটা সবার পক্ষে আসা সম্ভব হবে কি জানি না, কিন্তু অফলাইন থাকবে। মানে ইন্টারভিউয়ের জন্য প্রপার একদম ইন্টারভিউ যেভাবে হবে, বোর্ড থাকবে, ডেমনস্ট্রেশন করানো, সেটা করা হবে। তো সেটা রেজাল্ট আউট হওয়ার সাথে সাথে হবে, কিন্তু তার আগে যে পড়ার বিষয়টা, আপনাকে পেডাগজি জানতে হবে, আপনাকে সাবজেক্ট জানতে হবে, সেটা এখন থেকে পড়ুন। সেটা পড়তে গিয়ে আপনার আপার প্রাইমারি আপনাকে সবচেয়ে বেশি হেল্প করবে। ইন্টারভিউ প্রিপারেশন, আপার প্রাইমারি প্রিপারেশন দুটো একসাথে সাইমালটেনিয়াসলি চলতে পারে, কারণ আপনি পেডাগজি পড়বেন, আপনি সাবজেক্ট পড়বেন, এটাই মূল বক্তব্য। এবং পরীক্ষা যেহেতু হবেই একদম আপার প্রাইমারি, তো সুতরাং সেই প্রিপারেশান শুরু করুন। যারা বিএড যাদের করা আছে, যাদের করা নেই তারা গ্রুপ সি গ্রুপ ডির জন্য পড়ুন। আগামী ক্লার্কশিপ, মিসলেনিয়াস এই পরীক্ষাগুলো কিন্তু হবেই, সবকটা হবে। দেখুন, এগুলো সবই স্ট্র্যাটেজি, এগুলো সব ভোটের স্ট্র্যাটেজি। ঠিক আছে? তো আগামীতে দেখবেন সমস্তটাই নোটিফিকেশান আসবে, ভোটের আগে হই করে সব এগুলো হবে, পরীক্ষাগুলো হবে বা নোটিফিকেশান আসবে কিছু পরীক্ষাটা ভোটের পরে হবে। তো সেই প্রিপারেশানটা আপনি কবে নেবেন? সেই প্রিপারেশান আর কদিন বাকি? অ্যাটলিস্ট কোনো কম্পিটিটিভের প্রিপারেশান নিতে 5 থেকে 6 মাস, আপনি যদি খুব 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 অ্যাটেন্টিভলি পড়েন, 5 থেকে 6 মাস থেকে 1 বছর মিনিমাম লাগে, মিনিমাম। ডিপেন্ড করছে সিলেবাসের বহর কতটা বড় বা কোয়েশ্চেন কতটা কঠিন আসে, কী ধরনের আসে, সেটার উপর ডিপেন্ড করছে। 5 থেকে 6 মাস থেকে 1 বছর, 12 মাস সময় লাগে। তো আপনি সেই প্রিপারেশানটা কবে শুরু করবেন, তাই না? তো মূল বক্তব্য হচ্ছে এটা। আশা করি আপনাদের এই যে আলোচনাটা করলাম, যে আপনাদের এই মুহূর্তে কী করা উচিত, সেটা থেকে বুঝতে পেরেছেন। সবটাই ক্লাস শুরু হবে, আমি গ্রুপে বলেওছিলাম, অ্যাডও দিয়েছি, দেখবেন যে কম্পিটিটিভের অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষা গ্রুপ সি গ্রুপ ডি, মানে এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি, তার সাথে আরও অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষা এবং আবার প্রাইমারি টেট, স্কুল এসআই, সমস্ত মানে ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, যাবতীয় যা পরীক্ষা হয় সবগুলোরই কিন্তু ক্লাস শুরু হবে। এবং ক্লাসটা কিন্তু ডেইলি ক্লাস হবে, প্রত্যেক দিন ক্লাস হবে। হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ, ইংলিশ, বাংলা, সায়েন্স, যত সাবজেক্ট আছে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্তগুলোই কিন্তু করানো হবে। আপনার চয়েস, আপনি কোনগুলো এখান থেকে বেছে নেবেন, সেটা আপনার নিজস্ব চয়েস। ঠিক আছে? বুঝতে পেরেছেন? সাবজেক্টেরও যেটা বলছেন, সাবজেক্টেরও ক্লাসগুলো কিন্তু থাকবে, চলবে। মানে হ্যাঁ, বলুন। আমি বলছি আপার প্রাইমারিতে যে সোশ্যাল সায়েন্সের পোর্শনটা আছে, হ্যাঁ, ওইটা পড়লে কি গ্রুপটির জন্য কি হয়ে যাবে ওখান থেকে, না এটা? আপনার কথা পরিষ্কার নয়। আমি এতটুকু বুঝতে পারলাম যে এই সোশ্যাল সায়েন্সের বিষয়টা নিয়ে কিছু বলছেন। হ্যাঁ স্যার, এখানে যে সোশ্যাল সায়েন্স গুলো আছে, সাবজেক্ট গুলো, সেগুলো কি গ্রুপ সি গ্রুপ ডিতে ওরকম থাকবে, তাই জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, একদমই তাই। যেমন ধরুন ইন্ডিয়ান হিস্ট্রি আলাদা কিছু নয়। ভারতের ইতিহাস, আমাদের কম্পিটিটিভ পরীক্ষাতে ভারতের ইতিহাসের যে সিলেবাস থাকে, আপার প্রাইমারিরও সেম সিলেবাস। জিওগ্রাফিতে সিলেবাসটা একটু কম করা আছে, আমাদের সোলার সিস্টেম, হ্যাঁ, জিওগ্রাফি মানে আমাদের গ্লোব নিয়ে, মানে মোটামুটি ধরুন 8-9 পর্যন্ত যে সিলেবাসটা রয়েছে স্কুলের, সেই সিলেবাস নিয়ে বলা আছে। ঠিক আছে? সেম সিলেবাস, আপনি ওটা করা মানেই, এবং আপনাকে ইন্ডিয়ান জিওগ্রাফিও পড়তে হবে। ইন্ডিয়ান জিওগ্রাফি ডাইরেক্ট বলা নেই আপার প্রাইমারি, কিন্তু পড়তে হবে। হিডেন সিলেবাস অনেকটাই বড়। যাই হোক, এই বিষয়টা হলো। এবার আমি আপনাদের আজকে একটা ক্লাস করাবো, হিস্ট্রি ক্লাসটা আমি করাবো। ঠিক আছে?